শ্যামল বাবু, আজ ডিএ মামলা নিয়ে কোর্টরুমে যা হলো সেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। আজকে ডিএ মামলায় তো দ্বিতীয় দিন ছিল। তা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে প্রথমে সরকার পক্ষ বলেন। আজকে সারাদিনই প্রায় সরকার পক্ষই বলেছেন, এবং সরকার পক্ষের ছিলেন শ্যাম দেওয়ান, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, কল্যাণ ব্যানার্জি, রাকেশ দ্বিবেদী সহ এক ঝাঁক আইনজীবী, এবং কলকাতা থেকেও এসেছিলেন এক ঝাঁক আইনজীবী। আমাদের একটা বিনীত প্রশ্ন, যে রাজকোষের টাকায় কর্মচারী এবং পেনশনারদের ন্যায্য প্রাপ্য আটকানোর জন্য সরকার এত মরিয়া, যে এত বেশি সংখ্যায় 25 লাখি 30 লাখি অ্যাডভোকেট ব্যারিস্টার তারা দিচ্ছেন, যাতে কর্মচারীদের বা পেনশনারদের প্রাপ্যটা আটকে রাখা যায়, প্রাপ্যটা না দিতে হয়। এই রকম শ্রমিক কর্মচারী বিরোধী সরকার আমরা কিন্তু সারা ভারতবর্ষের ইতিহাসে দেখিনি। আজকে মূলত সরকার পক্ষের আইনজীবীরা সেই একই কথা বলেছেন। এক হচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে তারা বাধ্য নন। দুই বলেছেন তাদের এই ডিএ দিতে গেলে ঋণ নিতে হবে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, তারপরে লেজিসলেটিভে অনুমোদন নিতে হবে, আরো অনেক বিষয় আছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা এতদিন ধরে সেই স্যাটে প্রথম শুরুর দিন থেকে যা বলে এসছেন, সেই একই কথা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে বলেছেন। মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত ধৈর্য ধরে তাদের সমস্ত বক্তব্য শুনেছেন, এবং বারবার জানতে চেয়েছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি আপনারা না মানেন, তাহলে আপনারা ডিএ দেওয়ার ভিত্তিটা আপনাদের কি। তার কিন্তু কোনো সদুত্তর সরকার পক্ষের আইনজীবীরা দিতে পারেননি। আগামীকাল আমাদের আইনজীবীরা সওয়াল করবেন, এবং আজকে মহামান্য বিচারালয়ের এবং মাননীয় বিচারপতিদের যা ভূমিকা আমরা দেখেছি এবং যে সমস্ত প্রশ্ন সরকার পক্ষকে করেছেন, তাতে আমরা আশাবাদী যে আগামীকাল আমাদের আইনজীবীরা যে বক্তব্য রাখবেন, আমাদের তো একটাই বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার কথা রোপা 2009-এ আগের সরকার লিপিবদ্ধ করে গিয়েছিলেন। এবং যেহেতু রোপা সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে হয়, তাই এই কমিটমেন্ট বা এই প্রতিশ্রুতি মানতে পরের যে কোনো সরকার বাধ্য। সেই রোপা 2009 অনুসারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার আমাদের ডিএটা দিতে হবে। তা আগামীকাল শুনানি হবে। আমরা তো কখনো মৌলিক অধিকার দাবি করিনি। আমরা বারবার বলেছি ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। অর্থাৎ ডিএটা হচ্ছে আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার, যেটা 2018 সালের 31শে আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন, 2022 সালের 20শে মে মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট এটা কিন্তু বা মৌলিক অধিকার, এটা মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন। আমাদের পিটিশনে ফান্ডামেন্টাল রাইট কথাটা ছিল না। কাজেই ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট, এটা তো আজকে প্রতিষ্ঠা পেয়ে গেছে, সুপ্রিম মান্যতা পেয়ে গেছে। কাজেই সেখানে সরকার পক্ষ যে যুক্তি হাজির করুন, তাদের তো নতুন কোনো যুক্তি নেই, তারা ওই একই যুক্তি দিচ্ছেন যে আমরা। এবং যখন মহামান্য সুপ্রিম কোর্ট বারবার জানতে চাইলেন যে আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ না দেন, তাহলে আপনাদের ডিএ দেওয়ার ভিত্তিটা কি, আপনারা কি হিসেবে ডিএ দেবেন, তার কিন্তু কোনো সদুত্তর আইনজীবীরা দিতে পারেননি সরকারের, রাজ্য সরকারের। কাজেই কালকে যে আমাদের আইনজীবীরা যথেষ্ট ভালোভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন এবং সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপিত করবেন, এ ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং রায় যে কর্মচারী অনুকূল হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তো কখনো কেন্দ্রীয় হারে ডিএ চাইনি। আমরা বলেছি সারা ভারতবর্ষে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমরা ডিএটা কেন পাই। জিনিসপত্রের দাম বাড়ে, টাকার মূল্য কমে, শ্রমিক কর্মচারীদের প্রকৃত বেতন বা মজুরি কমে যায়। সেই অবক্ষয়িত বেতন বা মজুরি পুনরুদ্ধার করাটাই হচ্ছে ডিএ। এবং আমরা তো কেন্দ্রীয় হারে ডিএর কথা আমাদের পিটিশনে বলিনি, আমরা কখনো কোনো আদালতে তা চাইনি। আমরা বলেছি সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়, এটাই হচ্ছে সর্বভারতীয় গ্রহণযোগ্য একটা
ফর্মুলা, সেই ফর্মুলা মেনে দিয়ে দিন। রাজ্য সরকার বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের আইনজীবীরা যথেষ্ট দক্ষ, তারা এই গুলিয়ে দেওয়ার ব্যাপারটাকে যথেষ্ট ভালোভাবেই মোকাবিলা করবেন। ধন্যবাদ শ্যামলবাবু, ভালো থাকবেন।